নমস্কার, সংস্কার কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল নলেজ ফান্ডে আজকে আমরা আলোচনা করব বায়োলজি অর্থাৎ জীববিদ্যার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটার নাম হচ্ছে কোষ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেল। ক্লিয়ার আছে বিষয়টা? এর আগে আমরা বায়োলজির ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। সেই চ্যাপ্টারগুলোতে অনেকগুলো ভিডিও আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে সেগুলোকে একবার দেখে নাও। আজকে আমরা কোষ শুরু করছি, ঠিক আছে? তো কোষ প্রথমত কাকে বলে না, কোষ দেখো কি হচ্ছে না, আমাদের শরীর, পুরো শরীর, প্রাণীর শরীর দেখো অথবা উদ্ভিদের শরীর দেখো অথবা কোনো ছোট ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব তার দেহকে দেখো, প্রত্যেকের দেহ কিন্তু কোষ নিয়েই গঠিত। কারো কারো দেহে একটা কোষ থাকে, আবার কারো কারো অনেকগুলা কোষ থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? একটা কোষ থাকলে আমি আগে আলোচনা করেছিলাম তাদেরকে এককোষী জীব বলা হয়ে থাকে, আর যদি একাধিক কোষ থাকে তো তাদেরকে বলা হচ্ছে বহুকোষী জীব। ক্লিয়ার আছে বিষয়টা? এখন দেখো কোষ কি হচ্ছে, আমাদের শরীর, যেমন আমার শরীরটা আছে, কোনো একটা অংশকে নিলাম, হয়তো আমি মনে করো চামড়াকে নিলাম, এই চামড়াটাকে নিলাম, আর চামড়াটাকে নেওয়ার পর সেটাকে যদি কেটে 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 দেখি তো একদম ছোট্ট আকারে, ক্ষুদ্র আকারে যেটাকে পাবো সেটা হচ্ছে কোষ। বা এই একটা চামড়া, সামান্য একটু চামড়া নিলাম, সেটাকে যদি জুম করে করে দেখি তো জুম করে করে দেখলে আমরা জালের মতো আকার দেখতে পাবো, যেগুলাকেই বলা হচ্ছে কোষ। তো দেখো প্রথমত একটা জিনিস বোঝার চেষ্টা করো যে কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। প্রথমত আমি কতগুলো পয়েন্ট বা কোষের ইতিহাস নিয়ে আসছি। দেখো, 1 নম্বর পয়েন্ট, কোষ আবিষ্কার করেন, কোষের আবিষ্কর্তা কাকে বলা হয় না, রবার্ট হুককে। রবার্ট হুক ইনি 1665 সালে কোষ আবিষ্কার করেছিলেন। কত সালে? 1665 সালে। ইনি কি করেছিলেন না, ইনি উদ্ভিদের যে বাকল হয় সেই উদ্ভিদের বাকলকে নিয়েছিলেন, ঠিক আছে, যেটা কর্ক বলা হয়ে থাকে। উদ্ভিদের বাকলকে নিয়ে তিনি সামান্য একটু বাকলকে নিলেন, আর বাকলটাকে নিয়ে তিনি জুম করে দেখলেন, একটা আণুবীক্ষণিক যন্ত্রের দ্বারা তিনি জুম করে দেখলেন কি যে এরকম করে করে জালের মতো অংশ তিনি দেখতে পান, ঠিক আছে না, জালের মতো অংশ তিনি দেখতে পান, এরকম করে করে জালের মতো অংশ তিনি দেখতে পান। যে জালের মতো অংশ তিনি দেখতে পেলেন, জালের মতো তিনি অংশ দেখতে পেলেন, যে জালের মতো অংশ দেখতে পেলেন, তখন তার মাইন্ডে একটা বিষয় এলো যে এইরকম জাল আমি কিন্তু দেখেছি। কোথায় দেখেছি না, মৌমাছির যে চাক হয় সেই মৌমাছির চাকে দেখেছি। কেন কি মৌমাছির চাকও এরকম জালের মতো হয়। ক্লিয়ার আছে ব্যাপার? সেই চাক দেখে তিনি বুঝতে পারলেন যে আমাদের যে দেহ বা সেই যে বাকল, গাছের যে বাকল, সেই বাকলে যে ছোট 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 এরকম জালের অংশ নিয়ে গঠিত, সেই জালগুলাকেই তিনি বললেন কি কোষ। এই জালগুলাকে তিনি কি বললেন, এক একটা জালকে তিনি কি বললেন, কোষ। ক্লিয়ার আছে ব্যাপারটা? কিন্তু তিনি পুরোপুরি কোষের ব্যাখ্যান দিতে পারেননি, অর্থাৎ এই যে কোষের মধ্যে আর কি কি আছে বা কোষে কী করে কাজ করে সেসব তিনি ব্যাখ্যান দিতে পারেননি। কিন্তু তার প্রায় 8 বছর পরে, তার প্রায় 8-9 বছর পরে কোষের ব্যাখ্যান দেন দুজন বিজ্ঞানী, যাদেরকে বলা হয় কোষ তথ্যের আবিষ্কারক। কি বলা হয়? কোষ তথ্যের আবিষ্কারক। কোষ তথ্যের আবিষ্কারক এর ব্যাখ্যা দিয়েছিলেন দুজন বিজ্ঞানী, যাদের নাম হচ্ছে স্নেইডেন ও সোমান। স্নেইডেন ও সোমান। তাহলে কোষ তথ্যের আবিষ্কারক কি হচ্ছে? স্নেইডেন ও সোমান। এরা প্রায় 1673 খ্রিস্টাব্দ নাগাদ তারা এই ব্যাখ্যানটা দিয়েছিলেন, এবং কোষ তত্ত্বের মধ্যে তারা ব্যাখ্যা করেছিলেন যে কোষের মধ্যে অনেকগুলা কোষ অঙ্গাণু আছে। আর সেকেন্ড টাইম তারা বলেছিলেন যে কোষ 2 প্রকারের হয়, একটা হচ্ছে এককোষী, একটা হচ্ছে বহুকোষী। তার সাথে সাথে কোষকে আরও ভাগ করেছিলেন, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এরকম করে অনেকগুলা তারা ভাগ করেছিলেন। তো প্রথমত যদি বলা হয় যে কোষের আবিষ্কারক কে, তাহলে কোষের আবিষ্কারক কে হলেন? রবার্ট হুক। কিন্তু তিনি যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা বাকলের কোষ ছিল, সেটা কিন্তু নির্জীব ছিল। কি ছিল? নির্জীব কোষ, অর্থাৎ তার মধ্যে কোনো জীবন ছিল না, তার মধ্যে কোনো জীবন ছিল না। কিন্তু যদি বলা হয় যে সজীব কোষের আবিষ্কারককে, প্রথমত একটা জিনিস বোঝার চেষ্টা করে যে কোষের আবিষ্কারক কাকে বলা হয় না, রবার্ট হুক। আর নির্জীব কোষের আবিষ্কারককে না, রবার্ট হুক। নির্জীব কোষের আবিষ্কারককে রবার্ট হুক, কোষ তত্ত্বের আবিষ্কারককে স্নেইডেন ও সোমান। তার সাথে যদি বলা হয় সজীব কোষের আবিষ্কারককে, সজীব কোষের আবিষ্কারক মানে যে কোষের জীবন আছে, সজীব কোষের আবিষ্কারক, তো সজীব কোষের আবিষ্কারক বলা হয় লিউয়েন হককে। কাকে বলা হয়? লিউয়েন
লিউয়েন হককে, লিউয়েন হক, ঠিক আছে না, লিউয়েন হককে বলা হয়। ইনি কি করেছিলেন না ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার দেহে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া যে অধ্যায়ে পড়া হয়, যে সাবজেক্টে পড়ায় তাকে বলা হয় ব্যাকটেরিওলজি। কি বলা হয়? ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজি। তো একটা বিষয় মনে রাখো, ব্যাকটেরিওলজির যদি জনক কাকে বলা হয় না, ব্যাকটেরিওলজির জনক কাকে বলা হয়? লিউয়েন হককে। ব্যাকটেরিয়ার আবিষ্কারককে? লিউয়েন হক। সজীব কোষের আবিষ্কারককে? লিউয়েন হক। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। তাহলে আমার দেখো সজীব কোষ আবিষ্কার হয়ে গেল, নির্জীব কোষ আবিষ্কার হয়ে, কোষ তত্ত্ব সম্বন্ধেও আমরা জানতে পারলাম যে দুজন বিজ্ঞানী স্নেডন ও সোয়ান এই কোষ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যান দিয়েছিলেন। ক্লিয়ার আছে বিষয়টা? এরপরে ধীরে ধীরে কী হলো, অনেকগুলো বিজ্ঞানী এলেন যারা কোষ নিয়ে নানা রকম অ্যানালাইসিস পরীক্ষা করতে শুরু করলেন, আর তার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু আবিষ্কার করতে শুরু করলেন। আর কোষ অঙ্গাণু আবিষ্কার করতে করতে তারাও বিজ্ঞানী হতে শুরু করলেন। তো এখন দেখো একটা বিষয়, যে যদি বলা হয় যে সবচেয়ে বড় কোষ কী, সবচেয়ে বড় কোষ কী, সবচেয়ে বড় কোষ, তাহলে মনে রাখো সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, উট পাখির ডিম, অস্টিক এগ বলা হয়, উট পাখির ডিম, অস্টিক এগ, এটাকে অস্টিক বলা হয় উট পাখিকে, ঠিক আছে না। তো উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। কিন্তু যদি বলা হয় সবচেয়ে ছোট কোষ কী, সবচেয়ে ছোট কোষ কী, তো সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজম, মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম, গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম এককোষী একটা প্রাণী, তার কোষ হচ্ছে সবচেয়ে ছোট কোষ। ক্লিয়ার আছে এতদূর? গুড। এরপরে দেখো আমাদের আরও কতগুলো প্রশ্ন আসে এখান থেকে, যেগুলো হচ্ছে যে মানব শরীরের সবচেয়ে বড় কোষ কী। তো মানব শরীরে যদি তুমি দেখো সবচেয়ে বড় কোষ কী হয়, তাহলে এটা হয় তোমার ডিম্বাণু। কি হয়? ডিম্বাণু, যেটা মহিলাদের দেহে পাওয়া যায় বা স্ত্রী দেহে পাওয়া যায়, স্ত্রীর ক্ষেত্রে পাওয়া যায়, স্ত্রী মহিলাদের ডিম্বাণু, যেটাকে ওভান বলা হয়। কি বলা হয়? ওভান, ঠিক আছে না। আর যদি বলা হয় মানব শরীরের সবচেয়ে ছোট কোষ কী, তো মানব শরীরের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু, শুক্রাণু। এটা পুরুষদের দেহে পাওয়া যায়। কাদের দেহে? পুরুষদের দেহে পাওয়া যায়। ক্লিয়ার আছে ব্যাপারটা? যেটাকে স্পান বলা হয় তাকে, অর্থাৎ পুরুষদের স্পান হচ্ছে সবচেয়ে ছোট, আর মহিলাদের বা স্ত্রীদের ডিম্বাণু বা ওভান হচ্ছে সবচেয়ে বড় কোষ। ক্লিয়ার আছে? আরেকটা আসে এখান থেকে একটা ইম্পর্টেন্ট, যে মানব শরীরের সবচেয়ে দীর্ঘ কোষ কী, দীর্ঘ কোষ। মানব শরীরের সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে স্নায়ু কোষ। কী হচ্ছে না? স্নায়ু কোষ। স্নায়ু কোষের দৈর্ঘ্য প্রায় 1 মিটারের মতো হয়। কত মিটার মতো? 1 মিটার। আমাদের যে মস্তিষ্ক ব্রেন আছে, ব্রেন পুরাপুরি স্নায়ু কোষ দিয়েই তৈরি, ঠিক আছে না। আর একটা জিনিস মনে রাখো, স্নায়ু কোষ বিভাজিত হয় না। বিভাজন নিয়ে আমরা পরে আলোচনা করব যে কোষ বিভাজন কি করে হয়। তো এখন শুধুমাত্র মনে রাখো স্নায়ু কোষ বিভাজিত হয় না, কেন কি স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত আপাতত বুঝতে পারলাম। আরেকটা জিনিস মনে রাখো, যে মানব শরীরে মানে কোন কোষ বিভাজিত হয় না, বিভাজিত হয় না, বিভাজিত হয় না, সেটাও কি হচ্ছে না? স্নায়ু কোষ। কোন কোষ? স্নায়ু কোষ। মনে রাখো স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? এখানে সেন্ট্রোজোম থাকে না। এই সেন্ট্রোজোমের কাজ কি, বা সেন্ট্রোজোম থাকলে কেন বিভাজিত হয়, তো সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন শুধুমাত্র শুরুর সময় বটে, সে উদ্দেশ্যে একটা বিষয় মনে রাখো, যে স্নায়ু কোষে সেন্ট্রোজোম না থাকার জন্য স্নায়ু কোষ বিভাজিত হয় না। ক্লিয়ার আছে বিষয়টা? তো আমাদের মস্তিষ্কে কিন্তু স্নায়ু কোষ নিয়ে গঠিত, আর আমাদের এখানে যদি কোনো আঘাত পড়ে তাহলে সেই আঘাতটা ঠিক হতে চায় না অনেক সময়, কেন কি আমাদের সেখানে কোষ বিভাজিত হয়ে, যেখানে আমার আঘাত হবে সেখানে কোষ বিভাজিত হয়ে সেটা মেরামত হয়। কিন্তু মস্তিষ্কে যদি আঘাত পায় তাহলে সেখানে কোষগুলো বিভাজিত হয় না, কেন কি সে কোষগুলো স্নায়ু কোষ দিয়ে তৈরি, আর স্নায়ু কোষ বিভাজিত হয় না, সেই জন্য সেই জায়গা মেরামত হতে অনেক সময় লাগে। আর যদি বেশি ধরনের আঘাত পায় তাহলে লোকটাই শেষ হয়ে যায়, ঠিক আছে না। তো একটা বিষয় মনে রাখো। সেকেন্ড টাইম আরেকটা পয়েন্ট এখানে বলছি, সবচেয়ে বেশি বিভাজিত হয় যকৃৎ কোষ, যকৃতের কোষ। যকৃৎ মানে কি হচ্ছে? লিভার। যকৃৎ মানে কি হচ্ছে? লিভার।
তো লিভারে যে কোষগুলো আছে সবচেয়ে বেশি বিভাজিত, আমাদের লিভারের কোষ সবচেয়ে বেশি বিভাজিত হয়। কেন কি তুমি দেখো সাপোজ যদি আমাদের যেমন হয়তো পেট খারাপ হলো বা একটু ডিসেন্ট্রি টাইপের হলো, কিছু ওষুধ বড়ি খাও, দেখো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ঠিক আছে না। তো লিভারের কোষ খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, লিভারের যে প্রবলেম হয় সেগুলোকে মেরামত করে দেয়। ক্লিয়ার আছে বিষয়টা? তো আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। একটু স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা কোষের মধ্যে অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আলোচনা করছি, কোষকে জীবের গঠনমূলক ও কার্যমূলক একক বলা হয়। গঠনমূলক ও কার্যমূলক একক বলা হয়, একক বলা হয়। ধ্যান দিয়ে একটা বিষয় বুঝো, গঠনমূলক ও কার্যমূলক একক বলা হয়। আমি প্রথমেই বললাম যে আমাদের শরীরে যত অঙ্গ আছে, সাপোজ যদি ত্বক আছে, চোখ আছে, নাক আছে, জিহা আছে, হাড় আছে, মস্তিষ্ক আছে, চুল আছে, নখ আছে, যত কিছু অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি। ক্লিয়ার আছে ব্যাপারটা? ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে। তাহলে প্রত্যেকটা অঙ্গের গঠনে কি আছে? কোষ দায়ী। প্রত্যেকটা অঙ্গের গঠনে কে দেয়? কোষ দেয়। সেই জন্য কোষকে গঠনমূলক বলা হয়। সেকেন্ড টাইম হচ্ছে কার্যমূলক, অর্থাৎ দেখো আমাদের শরীরে পুরাপুরি শরীরে যেসব কাজ হচ্ছে সব কাজগুলো কিন্তু কোথায় গিয়ে গিয়ে হচ্ছে না, কোষে গিয়ে গিয়ে হচ্ছে। সমস্ত কোষ যখন একসাথে কাজ করে তো সেটাকেই বলা হয় যে পুরা শরীর কাজ করলো, পুরো দেহ কাজ করলো, পুরো অঙ্গ কাজ করলো। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য কোষকে কার্যমূলকও বলা হয়, একক বলা হয়। অর্থাৎ দেখো কোষকে অঙ্গ বলা হচ্ছে না, কোষকে একক বলা হচ্ছে, ইউনিট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কেন কি কোষই হচ্ছে, কোষ এমন একটা অংশ যে প্রত্যেকটা কোষ একটা সম্পূর্ণ কাজ করে। যেমন শরীরে খাবার খেলাম, এনার্জি এলো, তারপরে যে খারাপ যে বর্জ্যগুলো সেগুলো মলমূত্র, ঘাম, শ্বাসের মাধ্যমে বাইর হয়ে গেল। তো একটা কোষের মধ্যেও সেরকমই ঘটনা ঘটে যে কোষটার মধ্যে মনে করো খাবার গেল, কোষও এনার্জি হয়, কোষের এনার্জি হয়, প্রত্যেকটা অঙ্গাণু সেগুলোকে সাপ্লাই দেয়, প্রত্যেকে অ্যাক্টিভ হয়, শক্তি উৎপন্ন করে, তারপরে যে খারাপ যে বর্জ্যগুলো হয় সেগুলোকে বাইর করে দেয়। একটা কোষের মধ্যে পুরাপুরি একটা দেহের মতো কাজ হয়, সেই জন্য তাকে একক বলা হয়, কোনো অঙ্গ বলা হয় না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? একটা কোষের মধ্যে একটা দেহে যেরকম কাজ হয় সেরকম একটা কোষের মধ্যেও সমস্ত ধরনের কাজগুলো হয়ে থাকে। সেই জন্য কোষকে কি বলা হচ্ছে? একক বলা হচ্ছে, অঙ্গ বলা হয় না। এতদূর ক্লিয়ার আছো? আমাদের যেমন পুরো শরীরটাই যদি দেখো তো পুরো শরীরটা কী নিয়ে গঠিত হচ্ছে? অনেকগুলা কোষ নিয়ে গঠিত হচ্ছে। অনেকগুলা কোষ, আবার অনেকগুলা কোষ মিলে কি গঠিত হয় বলো তো? কলা গঠিত হয়। কি গঠিত হয় না? কলা গঠিত হয়। অনেকগুলা কোষ মিলে একটা কলা হলো, ঠিক আছে না? মানে অনেকগুলা কোষের সমষ্টি কি বলা হচ্ছে? কলা বলা হচ্ছে। অনেকগুলা কলা মিলে কি গঠিত হয় না? অঙ্গ গঠিত হয়। অনেকগুলো কলা মিলে কি গঠিত হয় না? একটা অঙ্গ গঠিত হয়। অনেকগুলো অঙ্গ মিলে কি গঠিত হয় না? একটা তন্ত্র গঠিত হয়। কি গঠিত হয়? একটা তন্ত্র গঠিত হয়। আর অনেকগুলো তন্ত্র মিলে কি হয়? একটা শরীর বা দেহ গঠিত হয়ে যায়। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে শরীর অনেকগুলো তন্ত্রের সমষ্টি, অনেকগুলো তন্ত্র, অনেকগুলো অঙ্গের সমষ্টি, অনেকগুলো অঙ্গ, অনেকগুলো কলার সমষ্টি, অনেকগুলো কলা, অনেকগুলো কোষের সমষ্টি। এখন আমরা কোষ নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। ক্লিয়ার আছে ব্যাপারটা? এর উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, সাপোজ যেমন একটা ঘর তৈরি হচ্ছে, তাহলে একটা ঘর কতগুলো ইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে না? অনেকগুলো ইট দিয়ে তৈরি, অনেকগুলো ইট দিয়ে কি তৈরি হয় না? দেওয়াল তৈরি হয়, একটা দেওয়াল তৈরি হয়, ঠিক আছে না? একটা দেওয়াল থেকে কি তৈরি হয় না ভাই? চারটা পাঁচটা দেওয়াল তৈরি হয়। মানে পুরো ধীরে ধীরে পুরো দেওয়ালের পর ধীরে ধীরে পুরো বডিটা বা পুরো ঘরটা তৈরি হতে থাকে। বোঝা গেল ব্যাপারটা? তো সুতরাং এরকমভাবেই ঘটনাটা ঘটে। অর্থাৎ একটা ইঁট দিয়ে তো আর একটা পুরো অঙ্গ তৈরি হয় না রে বাবা, কিন্তু সেই একটা ইঁটকে একটা কোষের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লিয়ার আছে বিষয়টা? তো সুতরাং একটা জিনিস বোঝার চেষ্টা করো, অনেক সময় অনেক জীব আছে যাদেরকে এককোষী জীব বলা হয়। কি না? এককোষী জীব। তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইঁটেই যেমন মানে ঘরটা হয়ে গেছে আর কি, তাদের ক্ষেত্রে একটা ইঁটেই ওদের পুরো ঘরটা হয়ে গেছে, সেরকম ওদের একটা কোষেই পুরো দেহটা আছে। তো এরকমও আছে এককোষী, বহুকোষী, এগুলো আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা, সেখানে আমি আরও ভালো করে সেখানে ব্যাখ্যা করেছি। তো একটু যারা ভিডিওগুলো দেখোনি দেখে নাও। ক্লিয়ার আছে বিষয়টা? এখন আমরা কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করছি, ঠিক আছে না?
দেখো কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু এগুলা কি করে হলো? দেখো অনেকেই আছে যে রবার্ট হুক তো কোষ আবিষ্কার করে দিলেন, লিওয়েন হক কোষ আবিষ্কার করে দিলেন, তারপরে অনেক জীববিদ্যার অনেক বিজ্ঞানী আছে যারা এসে কোষকে নিয়ে আবার অ্যানালাইসিস করতে শুরু করলেন, কোষকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন, তারপরে সেখানে ভেতরে গিয়ে তারা দেখতে পেলেন না রে বাবা কোষের ভিতরে তো আরও বহুত কিছু আছে, ঠিক আছে না? তো ভেতরে যখন গেলেন তো কেউ একটা একটা মানে অঙ্গাণু পেতে শুরু করলেন, ঠিক আছে না? কেউ পেলেন কি কোষ প্রাচীর, কেউ কি পেলেন না কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কেউ পেলেন কোষ পর্দা, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, অনেকেই একজন খুঁজলেন তো খুঁজে দেখলেন এরে বাবা এখানে তো একটা মাইটোকন্ড্রিয়া বলে একটা অংশ আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ঠিক আছে, গোলগি বডি, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেটাকে ইয়ার বলা হয়, রাইবোজোম, রাইবোজোম, কোষগহ্বর, 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 লাইসোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, অনুনালিকা, অনুনালিকা, মাইক্রোটিউবিউল বলা হয়ে থাকে, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, ক্লিয়ার আছে ব্যাপারটা? তো এতগুলা তারা কোষ অঙ্গাণু একের পর এক আবিষ্কার হতে শুরু হয়ে গেল। প্রত্যেকটা কোষ অঙ্গাণু সম্বন্ধে আমাদেরকে কিছু না কিছু বিষয় জানতে হবে যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? আমি প্রথমত কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। দেখো কোষ প্রাচীর, ঠিক আছে না, দুটা বিষয় আলোচনা করছি একসাথে, কোষ প্রাচীর আর কোষ পর্দা, বুঝতে সুবিধা হবে তোমাদের। এটাকে বলা সেল মেমব্রেন আর এটাকে বলা সেল ওয়াল, ঠিক আছে না, সেল ওয়াল আর এটাকে বলা সেল মেমব্রেন। দেখো ঘটনাটা, কোষ প্রাচীর প্রথমত উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোষ প্রাচীর কোন কোষে পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোন কোষে পাওয়া যায়? উদ্ভিদ কোষে। কোষ পর্দা, কোষ পর্দা দেখো উদ্ভিদ কোষেও পাওয়া যায় ও প্রাণী কোষেও পাওয়া যায়, অর্থাৎ দুই কোষেই পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায় আবার প্রাণী কোষেও পাওয়া যায়। মনে রাখো বিষয়টা, ক্লিয়ার আছে ব্যাপারটা? দেখো কোষ প্রাচীর, আচ্ছা কি বটে কোষ প্রাচীর? দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, যে একটা কোষ আছে, কোষের একদম বাইরে, ঠিক আছে না, বাইরে কোষকে রক্ষা করার জন্য, অর্থাৎ চারদিক থেকে প্রোটেকশন দেয়। যেমন আমাদের শরীরে সবচেয়ে বাইরে কী আছে ভাই? কী আছে? জামা প্যান্ট আছে নাকি? আরে জামা প্যান্ট তো আমি পরেছি, ঠিক আছে না, জামা প্যান্টটা খুলে দাও, তাহলে খুললে কাকে পাবে? খুললে বিভৎস দেখাবে, ঠিক আছে না। আমি যদি এখন খুলে দিই তো বিভৎস দেখাবে, ঠিক দেখাবো, ঠিক আছে, তখন তোমরা ক্লাস করা বন্ধ করে দেবে। তো ঘটনাটা কী হচ্ছে না, যদি আমরা দেখি তো আমাদের পুরো শরীরটা কি না চামড়া অর্থাৎ ত্বক দিয়ে পুরাপুরি ঢাকা আছে। ও চামড়া কী করছে না, আমাদেরকে বাইরের থেকে প্রোটেকশন দিচ্ছে, বাইরের কোনো যে জীবাণু, বাইরের থেকে আঘাত আর সব থেকে আমাদের ভেতরের যে অঙ্গগুলো আছে তাদেরকে কি করছে? প্রোটেক্ট করছে, রক্ষা করছে। তো তেমনি কোষ প্রাচীর কি করে না, বাইরের থেকে রক্ষা করে, ঠিক আছে না। কিন্তু এটা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর পাওয়া যায়। প্রথমত দেখ কোষ পর্দা যদি আছে, কোষ পর্দাটা বাইরে থেকে রক্ষা করে, কোষ পর্দা উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রোটেকশন একটু বেশি পরিমাণে দরকার। আর উদ্ভিদ কোষের আয়তনটা প্রাণী কোষের চেয়ে কী হয় না, বড় হয়। এর ভেতরে অনেকগুলো কোষ অঙ্গাণু যেগুলো বেশি বেশি জায়গা নিয়ে থাকে, এদের বড় হয়, এদের প্রোটেকশন, উদ্ভিদ কোষের প্রোটেকশন একটু বেশি দরকার প্রাণী কোষের প্রোটেকশনের চেয়ে, বা প্রাণী কোষের যে রক্ষার দরকার তার চেয়ে উদ্ভিদ কোষের একটা রক্ষা বেশি দরকার। সেই জন্য কী হয় না, উদ্ভিদ কোষের প্রথমত কোষ পর্দা থাকে, আর কোষ পর্দার বাইরে কি থাকে না, আরেকটা প্রাচীর থাকে যেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। ক্লিয়ার আছে ব্যাপারটা? দেখো ভেতরে সামান বেশি আছে, তাহলে প্রোটেকশন একটু জোরদার চাই কি চাই না? তো সুতরাং কোষ পর্দা দিয়ে সেটা সামাল দেওয়া সম্ভব নয়। আমাদের শরীরের যে কোষগুলো আছে, মানব শরীর বলো বা প্রাণী শরীরে, তার প্রোটেকশন অত বেশি দরকার নেই। তো সেই উদ্দেশ্যে শুধু কোষ পর্দা থাকে, বোঝা গেল ঘটনাটা? কিন্তু উদ্ভিদের কি থাকে না ভাই, একটু প্রোটেকশন বেশি দরকার। দেখো উদ্ভিদের ক্ষেত্রে দেখো এমনি অযথা অত্যাচার চলে, ঠিক আছে না, ও তো নড়াচড়া করতে পারে না, এক জায়গায় দাঁড়ায় থাকে, ঠিক আছে না। কেউ এমনি হাইটে হাইটে যাচ্ছে, যায় না গাছকে পাইছে তো গাছকে হয়তো পাথর দিয়ে পুরো লাভ নাই দিয়েছে,
বুঝতে পারবে, কেউ লাথি আইন দিয়েছে, বোঝা গেল, কেউ কাতু নিয়ে যাচ্ছে তো কাইটেও দিয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা, ভ্যারাইটিসটাই অত্যাচার হয় তার উপর। তো সেই জন্য তার উপর ভ্যারাইটিস প্রোটেকশন দরকার, ঠিক আছে, যাতে তার ভেতরের কোনো কিছুর আঘাত যেন না আসে। তো সেই কোষ পর্দার বাইরেও কি থাকে, কোষ পর্দা তো আছেই, তার বাইরে আর একটা থাকে যেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ পর্দা কোষ প্রাচীর দুজনের কিন্তু মূল কাজ কি হচ্ছে না, রক্ষা করা। কাকে রক্ষা করা? কোষ অঙ্গাণু, ভেতরের কোষ অঙ্গাণুগুলাকে রক্ষা করা। আর প্রাণী কোষের ক্ষেত্রে এরকম, তোমাকে কি, তুমি রাস্তায় যদি হাঁটে যাচ্ছ, কেউ কি যখন তখন পায়ে থাপড়ান দেয়, এরকম কি যখন তখন পায়ে লাথি আইন দিল, এরকম কি কখনো হয় নাই, ঠিক আছে। তো তোমার অতটা প্রোটেকশনের দরকার নাই, সামান্যটুকু হলেই হলো। তো সুতরাং প্রাণীর ক্ষেত্রে শুধু কি থাকে না, কোষ পর্দা থাকে। এত দূর অবশ্যই বুঝতে পেরেছ। তো দেখো, দুজনের কাজ যদি বলো তাহলে কি হচ্ছে না, রক্ষা করা, ঠিক আছে না, কি করা না, রক্ষা করা। কাকে রক্ষা করা? কোষীয় অঙ্গাণুকে রক্ষা করা। কোষীয় অঙ্গাণুকে রক্ষা করা উদ্ভিদ কোষের কাজ। প্রাণী কোষেরও সেম কাজ হচ্ছে, কোষ পর্দারও সেম কাজ হচ্ছে কি, কোষীয় অঙ্গাণুকে রক্ষা করা। অঙ্গাণুকে কি করা? রক্ষা করা। ক্লিয়ার আছে বিষয়টা? তো দুজনের কাজ একই। সেকেন্ড টাইম দেখো এখানে, কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেলুলোজ নির্মিত হয়, কি নির্মিত হয় না, সেলুলোজ। সেলুলোজ ওয়ান টাইপ অফ কি বটে না, শর্করা, ওয়ান টাইপ অফ এক ধরনের কি বটে, সেলুলোজ না শর্করা। তো সেলুলোজ দ্বারা নির্মিত হয়, ঠিক আছে না। কিন্তু কোষ পর্দা দেখো, কোষ পর্দা নির্মিত হয় কি দ্বারা না, লিপিড আর প্রোটিন দ্বারা। লিপিড কি হচ্ছে না, লিপিড হচ্ছে ফ্যাট, লিপিড ও প্রোটিন নির্মিত হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? লিপিড ও প্রোটিন নির্মিত হয়, লিপিড আর প্রোটিন দ্বারা নির্মিত। লিপিড কি হচ্ছে না, লিপিড হচ্ছে ফ্যাট, ফ্যাট আর প্রোটিন দিয়ে কিন্তু নির্মিত হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? ফ্যাট আর প্রোটিন দ্বারা নির্মিত হয়। তো কোষ প্রাচীরের কাজ বোঝা গেল। কোষ পর্দাতে আরেকটা ফাংশন হয়, এখানে দুটা প্রসেস হয়, একটা হচ্ছে পিনোসাইটোসিস, একটা হচ্ছে ফিগোসাইটোসিস। দেখো ঘটনাটা একটু বোঝার চেষ্টা করো। পিনোসাইটোসিস আর একটা হয় ফেগোসাইটোসিস। ফেগোসাইটোসিস, পিনোসাইটোসিস আর ফেগোসাইটোসিস। পিনোসাইটোসিস আর ফেগোসাইটোসিস, আমরা যে খাবার খেলাম বা উদ্ভিদ যে জল এইসবগুলো নিয়ে গেল কোথায়, পাতায় পাতায় খাদ্য তৈরি করলো, সেগুলাকে আবার কোষে কোষে পৌঁছাতে হবে। তো কোষে যদি আমার মনে করো এটা কোষ হয়, তো যদি খাবার বাইরে থেকে আসে তো প্রথমে কাকে পাবে, কোষ পর্দাকে। আমার শরীর হলে কোষ পর্দা, উদ্ভিদের শরীর হলে কাকে পাবে, কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা। তো দেখো কোষ প্রাচীর তো বলবে ঠিক আছে খাবার বটো, তুমি ঢুকে যাও, খাবার তুমি খাদ্য বটো, খাদ্য রস বটো, তো ভেতরে ঢুকে যাও। কোষ প্রাচীর সিগন্যাল দিয়ে দেবে, কিন্তু কোষ পর্দা ছাড়বে না। কোষ পর্দা যাচাই করবে যে তুমি কি খাবার বটো, কেমন খাবার বটো। বোঝা গেল ব্যাপারটা? যেরকম খাবার বটো সেই পদ্ধতিতে তোমাকে ভেতরে অ্যালাউ করা হবে ভেতরে ঢোকার জন্য। তো পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য কোষের ভেতরে প্রবেশ করে। কোন খাদ্য? তরল খাদ্য, যে জুস টুস খেলাম, শরবত টরবত খেলাম। ফেগোসাইটোসিস পদ্ধতি কঠিন খাদ্য ভেতরে। কঠিন খাদ্য মানে এমন না যে পাথর ইট খাইয়ে দিলাম, ঠিক আছে না, এমন কিছু না। কঠিন খাদ্য মানে যেমন চাল খেলাম, ভাত খেলাম, ভাত গিয়ে খাদ্য রস হয়, সেটা কঠিনের মধ্যে। গম, আটা, রুটি, এইসব ভুসা তুষা খেলাম, তো সেই সবগুলা কী হচ্ছে না, কঠিন খাদ্যের মধ্যে আসে। ক্লিয়ার হবে ব্যাপারটা? সেগুলো গিয়ে খাদ্য রস হয়, কিন্তু সেগুলো কঠিন খাদ্য। তো পিনোসাইটোসিস পদ্ধতি কোন খাদ্য ভেতরে প্রবেশ করে? তরল খাদ্য। ফেগোসাইটোসিস পদ্ধতি কোন খাদ্য ভেতরে প্রবেশ করে? কঠিন খাদ্য। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো দেখো যখন রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল, তখন কোষের মধ্যে দেখালাম যে জাল জাল আকারে পেয়েছিল, মৌচাকের মতো। তো মৌচাকের মধ্যে কাকে দেখতে পেয়েছিল? শুধু কোষ প্রাচীর আর কোষ পর্দাকেই দেখতে পেয়েছিল। কেন কি উদ্ভিদ কোষে দেখেছিল, উদ্ভিদ কোষে দুটাই থাকে, কোষ প্রাচীরও থাকে, কোষ পর্দাও থাকে। তাহলে এদের যদি আবিষ্কর্তা বলা হয়, তাহলে এদের আবিষ্কর্তা কাকে বলা হবে না, রবার্ট হুককেই বলা হয়। কাকে বলা হয়? রবার্ট হুক। এরও আবিষ্কর্তা রবার্ট হুক, এরও আবিষ্কর্তা কে হয়ে গেল না, রবার্ট হুক। ক্লিয়ার আছে বিষয়টা? এত দূর আশা করি বুঝতে পেরেছ। নেক্সট একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরের কোষীয় অঙ্গাণুতে আসছি। ওকে, নেক্সট দেখো আমরা নেক্সট কোষ অঙ্গাণুতে 3 নম্বরে আছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখো, রিচার্ড অ্যালটম্যান বলে একজন বিজ্ঞানী, রিচার্ড অ্যালটম্যান জীববিদ ছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন? রিচার্ড অ্যালটম্যান। মাইটোকন্ড্রিয়া কি দেখো, কোষ পর্দা দিয়ে তো খাবার ভেতরে পৌঁছালো। তাহলে প্রথমে যদি আমরা দেখি, তাহলে আমরা তো একটা কোষের ভিতরে কি পেলাম? প্রথমে কোষ প্রাচীর পেলাম। কি পেলাম না, কোষ প্রাচীর।
তারপরে তার ভেতরে আমরা কি পেলাম না কোষ পর্দা, এটা বোঝা গেল কোষ পর্দা। এরপরে দেখো এখানে কি আছে না, যখনই খাদ্য ভেতরে প্রবেশ করে গেল, খাদ্য সোজাসুজি যায় কার কাছে, একটা এরকম করে কোষ অঙ্গাণু থাকে যাকে বলা আছে মাইটোকন্ড্রিয়া। কি বলা আছে না মাইটোকন্ড্রিয়া। কি বলা আছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাছে খাবার পৌঁছায়। মাইটোকন্ড্রিয়ার কাজ কি হচ্ছে শক্তি উৎপন্ন করা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি হচ্ছে শক্তি উৎপন্ন করা, ঠিক আছে না। তাহলে এর কাজ কি হচ্ছে না শক্তি উৎপন্ন করা, পয়েন্টটা মনে রাখো, শক্তি উৎপন্ন করা, উৎপন্ন করা, শক্তি উৎপন্ন করা। এই জন্য একে পাওয়ার হাউস বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস, পাওয়ার হাউস বলা হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা, কোষের পাওয়ার হাউস বলা হয়। এখানে এখানে মাইটোকন্ড্রিয়াতে মনে রাখো এটিপি রূপে শক্তি সঞ্চিত হয়। কি রূপে শক্তি সঞ্চিত হয়, এটিপি রূপে শক্তি সঞ্চিত হয়, এটিপি রূপে শক্তি সঞ্চিত হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা, মনে রাখো শক্তি এটিপি রূপে সঞ্চিত হলো, কিন্তু আমাদের শক্তি কি রূপে ঘোরাঘুরি করে না গ্লুকোজ রূপে। কি রূপে ঘোরাঘুরি করে গ্লুকোজ রূপে, ঠিক আছে। তো মনে রাখো এখানে 38 অণু যখন এটিপি একসাথে মিলিত হয় তখন 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। কত অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। 38 অণু এটিপি যখন মিলিত হয় তখন 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। বিষয়টা বুঝতে পারছো, গুড। তো সুতরাং এটিপি রূপে শক্তি সঞ্চিত থাকে, একে পাওয়ার হাউস বলা হয়, আর এখানে শক্তি উৎপন্ন হয়ে থাকে। এর দুটা পর্দা থাকে বা দুটা অংশ থাকে, মাইটোকন্ড্রিয়ার দুটি অংশ থাকে, দুটি অংশ, একটাকে বলা হয় ধাত্র, একটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়, বাইরের যে অংশটা থাকে, বাইরের অংশ, বাইরের অংশ একে বলা হচ্ছে ধাত্র, বাইরের অংশকে কি বলা হচ্ছে ধাত্র। আর যদি ভেতরের অংশ দেখো তাহলে ভেতরের অংশকে বলা হচ্ছে ক্রিস্টি, ভেতরের অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। মনে রাখো বিষয়টা, একটা বাইরের অংশকে কি বলা আছে ধাত্র, ভেতরের অংশকে কি বলা আছে ক্রিস্টি। ক্লিয়ার আছে ব্যাপারটা, ক্রিস্টি। আর একটা জিনিস মনে রাখো, আমরা যখন শ্বসন চ্যাপ্টারটা পড়ব শ্বসন, সেখানে শ্বসনের আমরা দুটা পর্যায় পাই, একটা আছে ক্রেবস চক্র আর একটা হয় গ্লাইকোলাইসিস। তো ক্রেবস চক্র যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন হয় কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। তাহলে একটা বিষয় আমরা মনে রাখতে পারি যে শ্বসনের ক্রেবস চক্র, শ্বসনের ক্রেবস চক্র সম্পন্ন হয়, সম্পন্ন হয়। শ্বসনের ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয় না মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, সেটা আমি পরে আলোচনা করছি। ক্লিয়ার আছে বিষয়টা। আর একটা বিষয় মনে রাখো, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ নিউক্লিয়াসে পাওয়া যায়, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও এক জায়গায় ডিএনএ পাওয়া যায়, যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এখানেও কিন্তু কি পাওয়া যায় ডিএনএ, এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব, ডিএনএ কি আরএনএ কি পরে আলোচনা হবে। তো এখন যে পয়েন্টগুলা বলছি সেগুলাতে ধ্যান দাও, নাহলে টপিক্সটা আলাদা হয়ে যাবে। ডিএনএ পাওয়া যায়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ পাওয়া যায়, যেটা আমাদের কি না জীবগত যে বৈশিষ্ট্য আমাদের সেগুলাকে বহন করে ডিএনএ, ঠিক আছে না। তো মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আপাতত খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আলোচনা করলাম, একটু নোট আউট করে নাও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, পরের পয়েন্টে আসছি। ওকে, তো দেখো এরপর মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হলো, কিন্তু উদ্ভিদ কোষে যদি যাই তাহলে উদ্ভিদ কোষে আমরা একটা অঙ্গাণু পাই যেটাকে বলা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, প্লাস্টিডে কী হয় না খাবারটা তৈরি হয়। দেখো শক্তি উৎপন্ন, আমাদের রান্নাঘরে খাবারটা তৈরি, আমি খাবারটা খাবো তবে আমি শক্তি পাবো। এমনি খাবারটা যদি রান্নাঘরে তৈরি হয়ে থাকলো, ভাত রান্নাঘরে তৈরি করলাম, সবজি রান্নাঘরে তৈরি করলাম, রান্নাঘরে রাখা আছে, ডাঁটের উপরে হাঁড়িতে রাখা আছে, আমি ডাঁটের উপরে ঘরে ঘুমাই আছি, তো কি আমি শক্তি পাবো না? যতক্ষণ যাইনি না খাবারটা খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শক্তি পাবো না। তো উদ্ভিদের কোষের ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের ক্ষেত্রে কি হয় না সোজাসুজি আমরা তো খাবার তো মুখের মাধ্যমে খাই, মুখের মাধ্যমে খাবার পর এটা খাবার যথারীতি যায় পাকস্থলিতে, আর সেখান থেকে ক্ষুদ্রান্ত্রে আর যায়নি, পুরো শরীরে যায় এনার্জিটা, ঠিক আছে না, ডাইরেক্ট যায় মাইটোকন্ড্রিয়াকে পাই যায়, যেখান থেকে আমরা শক্তি পাই যাই। উদ্ভিদের ক্ষেত্রে কী হয় না, উদ্ভিদের ক্ষেত্রে আমরা তো খাবার একটা তৈরি করা খাবারটা খেলাম, কিন্তু উদ্ভিদ তো আর যায়নি কোনো উনান তুনান বানায় নাই যে ভাই লক্ষ্মী ইয়াতে যাব কি নাম গ্যাস সেন্টারে যাব, সেখান থেকে গ্যাস নিয়ে আসবো, তারপরে রান্না করব, নুন মশলা যাব গ্রসারি দোকানে যাই কিনবো, এরকম প্রত্যেকটা গাছপালাগুলাই করে কি এরকম করে নেয়।
ওরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, অর্থাৎ নিজের ভিতরেই ওদের রান্নাঘর আছে। তো ওদের যে রান্না তৈরি করার একটা জায়গা যেটার নাম হচ্ছে প্লাস্টিড, এটাকে বলা হচ্ছে তাদের রান্নাঘর। এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্রথমত মনে রাখো প্লাস্টিড কোথায় পাওয়া যায় না, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়। সেকেন্ড টাইম এখানে সব খাবার তৈরি হয়, সেই জন্য একে রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়, যেটাকে বলা হয় কিচেন, কিচেন অফ সেল। ক্লিয়ার? কি বলা হয়? কিচেন অফ সেল। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? গুড। সেকেন্ড টাইম দেখো কোষের রান্নাঘর বলা হয়। সেকেন্ড টাইম দেখো প্লাস্টিড 3 প্রকার হয়। ক প্রকার হয়? 3 প্রকার। ঠিক আছে না? দেখো একটা হয় তোমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, প্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লিয়ার আছে বিষয়টা? ক্লোরোপ্লাস্ট কি করছে? ক্লোরোপ্লাস্টের দুটো অংশ হয়, একটা বলা হয় স্ট্রোমা আর একটাকে বলা হয় গ্রানা। একটা বলা হয় গ্রানা আর একটা বলা হয় স্ট্রোমা। আর তোমরা এটা মনে রাখো, এটা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদ কি তৈরি করে না, খাদ্য তৈরি করে। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ করে। আর সালোক সংশ্লেষের দুটা দশা হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। তো ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ, এখানে কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আলোক দশা কোথায় সম্পন্ন হয়? গ্রানাতে। আর স্টোমাতে কি হয় না, অন্ধকার দশা সম্পন্ন হয়। আলোক দশা কি, অন্ধকার দশা কি, যখন আমরা সালোক সংশ্লেষ আলোচনা করব তখন আমরা পড়ব। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে ক্লোরোপ্লাস্টের আলোক, গ্রানাতে আলোক দশা, স্টোমাতে অন্ধকার দশা। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি হচ্ছে না, খাদ্য সংশ্লেষে সহায়তা করা, খাদ্য সংশ্লেষ। বিশেষ করে এটাকেই কি বলা আছে? সালোক সংশ্লেষ। খাদ্য সংশ্লেষে খাদ্য সংশ্লেষে কে সাহায্য করে? তাহলে ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সেকেন্ড টাইম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি করছে? ক্রোমোপ্লাস্ট না ফুল ও ফল এগুলা যেগুলো আছে তাদের বর্ণ যে বিভিন্ন টাইপের যে বর্ণ রঙিন হয়, বিভিন্ন ধরনের রং হয়, সেইগুলাতে সাহায্য করে ক্রোমোপ্লাস্ট। সেগুলাতে কে সাহায্য করে? ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট কি করে না, খাদ্য তো তৈরি হলো, সেটা খাদ্য অনেক সময় যেগুলো কাজে লাগলো সেগুলো কাজে লাগালাম, আর বাকিটা কি করলাম? সঞ্চয় করলাম। তাহলে খাদ্য সঞ্চয়ে কে সাহায্য করছে? লিউকোপ্লাস্ট। ক্লিয়ার আছে ব্যাপারটা? ক্লোরোপ্লাস্টে খাদ্য সংশ্লেষ করছে, ক্রোমোপ্লাস্টে বর্ণ করছে, আর লিউকোপ্লাস্টে খাদ্যটাকে সঞ্চয় করছে। ক্লোরোপ্লাস্টে কি করলো? খাদ্য তৈরি করলো। ক্রোমোপ্লাস্টে কি করো? বর্ণ করলো, একটু ফেসওয়াশ ক্রিম লাগাই দিল। বোঝা গেল ব্যাপারটা? আর লিউকোপ্লাস্টে কি হলো? যে খাবারটা ব্যবহার হওয়ার হলো, বাকিটাকে নিজের কাছে রেখে নিল, পরের জন্য কাজে লাগবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? লিউকোপ্লাস্ট। আর মনে রাখো যে এই ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষ হয় একটা রঞ্জকের উপস্থিতি, যেটাকে বলা হচ্ছে ক্লোরোফিল। ক্লিয়ার আছে ব্যাপারটা? আরেকটা রঞ্জক থাকে যেটা অনেক সময় সালোক সংশ্লেষে সহায়তা করে, যেটাগুলো কেরোটিনয়েড। তো মনে রাখো ক্লোরোফিল আর কেরোটিনয়েড রঞ্জক কিন্তু প্লাস্টিডে পাওয়া যায়। কোথায়? ক্লোরোফিল আর কেরোটিনয়েড, ক্লোরোফিল আর কেরোটিনয়েড, কেরোটিনয়েড। বোঝা গেল ঘটনাটা? রঞ্জক পাওয়া যায়, রঞ্জক পাওয়া যায়। বোঝা গেল? তাহলে কোষের রান্নাঘর বলা আছে প্লাস্টিড। 3 প্রকার আলোচনা করলাম। স্ক্রিনশট নিয়ে নাও, পরের পয়েন্টে আবার আসছি। নেক্সট আমরা আলোচনা করছি গোলগি বডি। ঠিক আছে না? তাহলে 5 নম্বর পয়েন্টে আসছি গোলগি বডি। গোলগি বডি, গোলগি বডি এর নামটা কি করে এলো না, এটা আবিষ্কার করেছিল ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি, ওর নাম অনুযায়ী এর নাম দেওয়া হয়েছিল গোলগি বডি। বোঝা গেল ব্যাপারটা? ক্যামিলো গোলগি। ঠিক আছে না? তো দেখো আমরা প্রথমে কাকে পেলাম? মাইটোকন্ড্রিয়াকে পেলাম। তারপরে আমরা কাকে পেলাম না, প্লাস্টিডকে পেলাম। কাকে পেলাম না, প্লাস্টিড। ঠিক আছে না? প্লাস্টিডকে পেলাম। তারপরে এখন কাকে পাচ্ছি না, গোলগি বডি, গোলগি বডিকে। ঠিক আছে না? ক্যামিলো গোলগি। ঠিক আছে না? গোলগি বডিকে পেলাম, ক্যামিলো গোলগি বডি কি হলো? খাবার তৈরি হয়ে গেল, খাবার তৈরি হইলো, এবং খাবার যে তৈরি হলো তাকে তো ভাই কোনো বিভিন্ন জায়গায় পৌঁছাতে হবে কি পৌঁছাতে হবে না? ঠিক আছে না? এক জায়গায় যদি খাবার থাকলো তাহলে তো ভাই সমস্যা আছে। তো পৌঁছানোর জন্য, ডেলিভারি করার জন্য কারো দরকার। তো ডেলিভারি করার জন্য কার দরকার? গোলগি বডির। তো গোলগি বডির কাজ কি হচ্ছে? খাদ্য পরিবহনে সহায়তা করে। কিসে? খাদ্য পরিবহনে সহায়তা করে। দুটা কাজ করে, এক হচ্ছে খাদ্য পরিবহনে আর ক্ষরণে সহায়তা করে, ক্ষরণে সহায়তা করে।
সহায়তা করে। তাহলে খাদ্য পরিবহন পৌঁছানো এবং সেখানে যে খারাপ জিনিস বা ক্ষরণ যেটাকে বলা হয় সেটাকে দুটাতে সাহায্য করছে না, গোলগি বডি। বোঝা গেল ব্যাপারটা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, বাস, আর কিছু কাজ নয়। সেকেন্ড টাইম কি হচ্ছে দেখো, যে স্থানে গোলগি বডি থাকে তাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। কি বলা হয়? জোন অফ এক্সক্লুশন। ঠিক আছে না, জোন অফ, অর্থাৎ পুরাপুরি ট্রাফিক একদম ক্লিয়ার আছে, ঠিক আছে না, ওর আশপাশে আর কেউ থাকে না যারা তাকে গোলগি বডিকে বাধা দেয়। খাদ্য যাচ্ছে তো পুরা এবং এমার্জেন্সি রকম ঝাড় করে নিয়ে যাবে, কেউ বাধা দেওয়ার মতো কেউ থাকে না, সেই জন্য তাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। ক্লিয়ার আছে ব্যাপারটা? নেক্সট আসছে কোষগহ্বর। একের পর এক দেখো, একের পর এক বোঝার চেষ্টা করো। কোষগহ্বর কি বটে না, একটা জায়গা বটে, যেখানে কি হয় না, একটা জায়গা, কোষগহ্বর বলা হয় থাকে। কোষগহ্বর কি হয় না, একটা জায়গা বটে যেখানে একটা থলির মতো জায়গা, একটা খালের মতো জায়গা, যেখানে কি থাকে না, খাদ্য সঞ্চিত থাকে। প্রথম কাজ কি হচ্ছে, এর কাজ কি হচ্ছে না, খাদ্য সঞ্চয় ও জল সঞ্চয় দুটাতে সহায়তা করে কে না, কোষগহ্বর। দেখো আমাদের শরীরে প্রায় 70% জল আছে, এটা জানো নিশ্চয়ই। তো মনে করো জল কোথায় আছে, তুমি যদি এমনিতে নিজে ফিল করো যে এত পার্সেন্ট জল, আমি যদি সাপোজ মনে করো 100 কেজির লোক হয়, তো 70 কেজি আমার শরীরে শুধু জল আছে। জল কোথায় আছে তাহলে? তুমি যদি দেখো তো জল তো কোথাও নেই ভাই, আমি তো 2-3 লিটার শুধু জল খেয়েছি, আর তো কিছু নাই। কিন্তু তুমি দেখো তোমার কাছে 70 কেজি জল থাকে, যদি 100 কেজির লোক, তো তোমার জল কোথায় আছে না, প্রত্যেকটা কোষের যে কোষগহ্বর সেখানে ঢুকে আছে। বোঝা গেল ঘটনাটা? তো সুতরাং জল সঞ্চয়ে সহায়তা করে কে, কোষগহ্বর, ঠিক আছে না। আর খাদ্যও সঞ্চিত করে, খাদ্যটাকেও জমা রাখে কোথায় না, কোষগহ্বর। লিউকোপ্লাস্টও খাদ্য সঞ্চয় হয়। ক্লিয়ার আছে বিষয়টা? এরপর দেখো এখানে একটা জিনিস মনে রাখো, কোষগহ্বর উদ্ভিদ কোষ যদি হয়, তার ক্ষেত্রে কোষগহ্বরের আকার কিন্তু বড় হয়। কোষগহ্বরের আকার কি হয়, বড় হয়। আর প্রাণী কোষ যদি হয় তাহলে আকার কিন্তু কি হয়, প্রাণী কোষের আকার কি হয়, ছোট হয়। প্রাণী কোষের আকারটা কি হয়, ছোট হয়। ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো, কেন কি উদ্ভিদের বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজন, ঠিক আছে না, সেই জন্য ওকে বেশি জায়গা দরকার আছে। আর আমাদের কি আছে না ভাই, সামান্য পরিমাণ খাদ্য হলেই চলবে, তাহলে সেই জন্য আমাদের ছোটোখাটো থাকে কি, কোষগহ্বর। ক্লিয়ার আছে বিষয়টা এতদূর? তাহলে কোষগহ্বর সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা শুরু করছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে শর্ট ফর্মে ইআর বলা হয়, ঠিক আছে, একে শর্ট ফর্মে কি বলা হয়, ইআর, ঠিক আছে না। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, এটা কে পোর্টার আবিষ্কার করেছিলেন। আবিষ্কর্তা তাহলে কে হলেন না, কে পোর্টার। আবিষ্কর্তা হলেন কে পোর্টার। ক্লিয়ার আছে বিষয়টা? এরপর দেখো এর কাজ কি হচ্ছে, এর কাজ যদি দেখি তো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, কাকে, কোষকে। যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। যান্ত্রিক দৃঢ়তা মানে কি হচ্ছে, যে তার মধ্যে যে একটা শক্তি দরকার, একটা বল দরকার, ঠিক আছে না। সেই যান্ত্রিক দৃঢ়তা যদি না থাকে, সে দৃঢ় যদি না থাকে, তার মধ্যে যদি একটা শক্তি না থাকে, সে যদি শক্তপোক্ত না থাকে, তাহলে একটা কোষের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে ধ্যানটা দেয় যে ভাই যে কোষটাকে কি করে রাখতে হবে, দৃঢ় রাখতে হবে, যান্ত্রিকভাবে ভেতর দিক থেকে ওকে পুরোপুরি শক্তপোক্ত রাখতে হবে। ক্লিয়ার আছে বিষয়টা? তো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, ঠিক আছে না। আর দেখো একটা জিনিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হয় তাকে দুভাগে ভাগ করা হয়, দুভাগে, একটা হচ্ছে মসৃণ ভাগ আর একটা হচ্ছে অমসৃণ ভাগ, ঠিক আছে না। সাপোজ যদি এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম করে হয়, তো দুভাগে ভাগ থাকে, একটা থাকে মসৃণ, একটা থাকে অমসৃণ। এটা হচ্ছে হয়তো মসৃণ, এদিকটা হচ্ছে অমসৃণ। এই মসৃণ ভাগ যেটা, এর কাজ কি হচ্ছে, এর কাজ হচ্ছে যে শর্করা, যে কঠিন যে শর্করা থাকে, সেই কঠিন শর্করাকে, শর্করা মানে কি হচ্ছে কার্বোহাইড্রেট, কঠিন শর্করাকে সরল শর্করাতে পরিণত করে। কিসে পরিণত করে? সরল শর্করাতে। আর আরেকটা কাজ হচ্ছে ফ্যাট উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ফ্যাট মানে বুঝতে পারছো। তো কঠিন শর্করাকে সরল শর্করা করা আর ফ্যাট উৎপন্ন করা, এটা হচ্ছে কার মসৃণ ভাগ, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেটা মসৃণ ভাগ, তার কাজ হচ্ছে। ক্লিয়ার আছে বিষয়টা? আর অমসৃণ ভাগ, অ্যাকচুয়ালি অমসৃণ নয়, এটা মসৃণই অংশ বটে, কিন্তু এর মধ্যে কি থাকে না, এরকম দানা অংশ থাকে।
থাকে, যার জন্য এটা অমসৃণ হয়। এই দানা দানা অংশগুলাকেই বলা হচ্ছে রাইবোজোম। কি বলা হচ্ছে? রাইবোজোম। রাইবোজোম অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই কিন্তু কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোমের কাজ কি বলে না? প্রোটিন সংশ্লেষ করা। কি করা? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে অমসৃণ অংশেরও কাজ কি হয়ে যাবে? তাহলে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার আছে ব্যাপার বিষয়টা? ঠিক আছে না? তাহলে অমসৃণ যে ভাগটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারও কাজ কি হচ্ছে? প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে না? এরপরে আসছি আমরা সোজাসুজি রাইবোজোমে। রাইবোজোম। রাইবোজোম দেখো, রাইবোজোমের তো কাজ বলেই দিলাম একটু আগে যে প্রোটিন সংশ্লেষ করা। যদি এর কাজ দেখি তাহলে প্রোটিন সংশ্লেষ করা, কিন্তু এটা আবিষ্কার কি করেছিলেন? আবিষ্কর্তা যদি বলা হয় তাহলে এর আবিষ্কর্তা হচ্ছেন প্লাডে। কে না? প্লাডে। ই প্লাডে। কে না? ই প্লাডে। এর আবিষ্কর্তা কি হবে না? ই প্লাডে। এর কাজ কি হচ্ছে? এর যদি কাজ দেখি তাহলে প্রোটিন সংশ্লেষ করা, ভেরি ইম্পর্টেন্ট এর কাজ, প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ। দেখো, একটা কোষের মধ্যে যদি প্রোটিন না উৎপন্ন হয় তাহলে আমাদের শরীরে প্রোটিন আসবে না। ঠিক আছে না? প্রোটিন যদি না আসে তাহলে আমাদের শরীর কিন্তু দেহের গঠনের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা দেবে এবং নানা রকম বিঘ্নতা দেখা দেবে। তাহলে সেই কাজটা কি করে? রাইবোজোম, ভেরি ইম্পর্টেন্ট কাজ। একে একটা ইউনিট দিয়ে প্রকাশ করা হয় যেটাকে এস বলা হয়। এর দু ধরনের হয়, এটা একটা 70S, একটা 80S। ঠিক আছে না? একটা 70S, একটা হয় 80S। 70S থাকে প্রোক্যারিওটিক কোষে। কি কোষে না? প্রোক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষে থাকে 80S। ইউক্যারিওটিক কোষ। দেখো ধ্যান দিয়ে, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক, আমরা যখন কোষের শ্রেণী বিভাগ করব তখন প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র একটু বিষয় মনে রাখো, প্রোক্যারিওটিক কোষ কি না? ক্ষুদ্র জীবের মধ্যে থাকে, এক কোষী জীবের মধ্যে, যাদের কোষ সম্পূর্ণরূপে থাকে না আর নিউক্লিয়াসও সম্পূর্ণরূপে থাকে না। ইউক্যারিওটিক, যার পুরো কোষটা, নিউক্লিয়াস সবকিছুই কি থাকে? সম্পূর্ণরূপে থাকে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষে থাকে 70S, ইউক্যারিওটিক কোষে থাকে 80S। এখানে এস দ্বারা কি হচ্ছে না? এটাকে সূচনা করা হয়, এটাকে রাইবোজোমকে সূচনা করা হয়। এস এর ফুল ফর্ম যদি বলো তাহলে এস কে অনেক অনেক সময় সাব ইউনিটও বলা হয়। কি বলা হয়? সাব ইউনিট। ইউনিট, সাব ইউনিট। আর এটাকে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টও বলা হয়। কি বলা হয়? সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো সুতরাং সাব ইউনিটও অনেক অনেক সময় বলা হয় যে 70 সাব ইউনিট, 80 সাব ইউনিট, আবার 70 সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, 80 সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা তখন বুঝতে পারলাম যে রাইবোজোমের কাজ কি, রাইবোজোম কে আবিষ্কার করেছিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট আসছি নিউক্লিয়াস। নেক্সট আমরা নিউক্লিয়াস আলোচনা করছি। দেখো একটা জিনিস, প্রত্যেকটা জায়গারই একজন প্রধান থাকেন। যেমন দেশের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীকে ধরা হয়, রাজ্যের প্রধানে মুখ্যমন্ত্রী, আমাদের ঘরের যদি প্রধান দেখায় তো ঘরেরও একজন প্রধান থাকেন। ঠিক আছে না? প্রত্যেকটা এলাকার বা প্রত্যেকটা জায়গার একটা প্রধান থাকেন। তেমনি আমাদের শরীরের যদি প্রধান কাকে বলা হয়, প্রধান অঙ্গ, তাহলে আমাদের মাথাকে বলবো। তেমনি একটা কোষেরও একজন প্রধান অঙ্গ আছে। ঠিক আছে না? যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি হচ্ছে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোন জায়গায় থাকে? নিউক্লিয়াস কোষের পুরোপুরি মাঝে থাকে। কোথায় থাকে? পুরোপুরি প্রায় মাঝে থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে 4টা অংশ থাকে। ঠিক আছে না? নিউক্লিয়াসের মধ্যে 4টি অংশ থাকে। আর নিউক্লিয়াস কি করে? একটা জিনিস বোঝার চেষ্টা, নিউক্লিয়াস পুরোপুরি কন্ট্রোল করে একটা কোষকে। একটা কোষ, যে কোষ সাধারণ কোষ হয়, একে পুরোপুরি কন্ট্রোল করছে, পুরোপুরি নিয়ন্ত্রণ করে। ও যত ধরনের কাজ, সবকিছু দেখা শোনা, যাচাই করা, সবকিছু কে করে? নিউক্লিয়াস করে। সেই জন্য নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন বলা হয়। কার? কোষের ব্রেন বলা হয়। কোষের ব্রেন বা মস্তিষ্ক। মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা যদি আবিষ্কর্তা বলা হয়, আবিষ্কর্তা, তাহলে নিউক্লিয়াসের আবিষ্কর্তা বলা হয় রবার্ট ব্রাউনকে। কাকে বলা হয়? রবার্ট ব্রাউন। কাকে বলা হয়? রবার্ট ব্রাউন। ঠিক আছে না? কোষের আবিষ্কর্তা কাকে বলা হয়? রবার্ট ব্রাউনকে। কোষের ব্রেন বলা হয় নিউক্লিয়াসকে। পুরোপুরি মাঝে থাকে। এর 4টা অংশ থাকে। কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। 4টি অংশ থাকে। প্রথমত থাকে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, এটা বাইরে থাকে। বাইরের অংশ, বাইরের পুরোপুরি একটা নিউক্লিয়াস যেটা, তার বাইরের
একটা পর্দার মতো অংশ থাকে যেটা কি করে না রক্ষা করে, কাকে? নিউক্লিয়াসটাকে কি করে রক্ষা করে, পর্দা। আর এর কেন্দ্রে থাকে নিউক্লিওলাস। নিউক্লিওলাস এর কেন্দ্রে একটা অংশ থাকে, এর কেন্দ্রে একটা অংশ থাকে যাকে বলে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের কাজ কি হচ্ছে? রাইবোজোম উৎপন্ন করা, রাইবোজোম উৎপাদন করা, উৎপাদন করা, ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোম, দেখো রাইবোজোম উৎপাদন করে নিউক্লিওলাস, কিন্তু রাইবোজোম থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার আছে? আর যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ভাগে রাইবোজোম থাকে, সেই জন্য সেই অংশটা কি হয়? অমসৃণ হয়। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। নেক্সট হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা, এখানে কি থাকে না জালকের মতো এরকম ভাবে জালক অবস্থায় থাকে, যেগুলাকে নিউক্লিয় জালিকা বলা হয়। মনে রাখো নিউক্লিয় জালিকে কি থাকে না ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে। আর ক্রোমোজোমের মধ্যেই কি থাকে? জিন থাকে। আর জিনের মধ্যেই কি থাকে? ডিএনএ থাকে। তাহলে যদি বলা হয় নিউক্লিয় জালিকার কাজ কি, তাহলে নিউক্লিয় জালিকার কাজ কি হচ্ছে? আমাদের বংশগত যে বৈশিষ্ট্য সেটাকে বহন করে। বংশগত বৈশিষ্ট্যকে বহন করে, ডিএনএ বহন করে, জিন বহন করে, তাহলে সেটাকেই বহন করা হচ্ছে নিউক্লিয় জালিকার কাজ। ক্লিয়ার আছে ব্যাপারটা? সেকেন্ড টাইম হচ্ছে, নেক্সট হচ্ছে কি না নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই জায়গাগুলোতে পুরোপুরি তরল অবস্থায় থাকে। দেখো তরল অবস্থায় এই জন্য থাকে কেন কি তরল অবস্থায় থাকার জন্য নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এগুলো একটা ভাসমান অবস্থায় থাকে। এলো পাথাড়ি এইদিকে দৌড়াদৌড়ি করে না, নাহলে তো সব তো যায় না একদিকে জড়ো হয়ে যেত, সব তো একদিকে থাকতো, বাকিগুলো সব একদম ফাঁকা থাকতো। তো এরকম কিন্তু নেই, তরল পদার্থ থাকার জন্য এরা সুসজ্জিত অবস্থায় একটা নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করতে পারে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নেক্সট টাইম দেখো নিউক্লিয়াসে দেখো যদি স্তন্যপায়ীর আরবিসিতে যায়, স্তন্যপায়ী প্রাণীর স্তন্যপায়ীর আরবিসি যেটাকে লোহিত রক্তকণিকা বলা হয়, লোহিত রক্তকণিকা। আর উদ্ভিদের ফ্লোয়েম কলা যেটাকে বলা হয়, ফ্লোয়েম কলা সিবনলে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রম পয়েন্ট, যে স্তন্যপায়ী লোহিত রক্তকণিকা আর উদ্ভিদের ফ্লোয়েম কলা সিবনলে কিন্তু নিউক্লিয়াস থাকে না। এটাকে একটা ব্যতিক্রম আছে যে উটের কিন্তু আরবিসিতে কি থাকে? উটের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উটের কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে নিউক্লিয়াসের চারটা অংশ হচ্ছে, একটা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজম। প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝে উঠতে পেরেছি। ক্লিয়ার আছে ব্যাপারটা? নেক্সট আমরা আলোচনা করছি লাইসোজোম। লাইসোজোমকে আবিষ্কার করেছিলেন, যদি এর আবিষ্কর্তা বলা হয়, আবিষ্কর্তা, তাহলে ডি ডুভে। এর আবিষ্কর্তা কাকে বলা হয়? ডি ডুভে। আর এর যদি কাজ বলা হয়, এর কাজ কি হচ্ছে না পরিপাক আর জীবাণু বিনাশের কাজ করে, জীবাণু নাশক রূপে কাজ করে, পরিপাক ও জীবাণু। ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ লাইসোজোমে, ঠিক আছে না? দেখো একটা জিনিস কি হয়, যে আমরা যখন শহরাঞ্চলে দেখি বা গ্রামের মধ্যে দেখি, তো কি হয় না, যেমন মিউনিসিপ্যালিটির কিছু গাড়ি থাকে যারা কি করে বলতো, যত ধরনের কাঁচড়া থাকে সে কাঁচড়াগুলোকে গাড়িতে লোড করে গিয়ে এক জায়গায় ফেলে দেয়, ঠিক আছে? তবেই তো পুরো মিউনিসিপ্যালিটিটা বা শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তেমনি ওই কাঁচড়া উঠানোর কাজ বা ময়লা নোংরা উঠানোর কাজ করে লাইসোজোম। হঠাৎ করে মনে করো সাপোজ কোনো কোষ অঙ্গাণু মারা গেল, সাপোজ মাইটোকন্ড্রিয়া মারা গেল বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মারা গেল, তো মারা যখন গেল সেটা যদি কোষের মধ্যেই থাকে, তাহলে তো কোষটাকে সে কি করবে? কোনো একটা জিনিস যদি মারা গেল তাহলে তো সেটা একটা পচন ধরবে, আর পচন ধরার পর কোষটাকে কি করবে? আরো পচন বাড়াবে, আর পচন যদি বাড়ায় তাহলে তো পুরো জায়গাটা একটা পচে যাবে, ঠিক আছে না? তো সেই জায়গা থেকে কি করে না লাইসোজোম আসে। লাইসোজোমের মধ্যে একটা এনজাইম আছে যেটাকে বলা হয় হাইড্রোলাইট এনজাইম। কি বলা হয়? হাইড্রোলাইট এনজাইম। বোঝার চেষ্টা করো।
হাইড্রোলাইট এনজাইম মানে উৎসেচক, ঠিক আছে। উৎসেচক নিয়ে এমনি তো আমাদের পরে আছে। হাইড্রোলাইট এনজাইম যেটাতে জলের ভাগ বেশি আছে, কি হচ্ছে কোনো একটা অঙ্গাণু যদি মারা গেল, সেই অঙ্গাণুটা গিয়ে লাইসোজোম কি করলে ডাঁটের উপরে আরামের উপরে তার মধ্যে কি ফেলে দিবে, হাইড্রোলাইট এনজাইম। হাইড্রোলাইট এনজাইম যেই ফেলে দিবে সেটা গলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে না, সেখানে আর কোনো কিছুই থাকবে না। পরে কোষ আবার নতুন করে কোষ অঙ্গাণু যেটা মারা গেছে সেটা তৈরি করে নেবে, ঠিক আছে না। তাহলে হাইড্রোলাইট এনজাইমের দ্বারা লাইসোজোম কি করে না, পরিপাক করে জীবাণু নাশক করে। সাপোজ যদি অন্য কোনো কিছু প্রবেশ করে গেল, কোষের মধ্যে অন্য কিছু প্রবেশ করে গেল, তখন কি হবে, লাইসোজোম কি করবে না, দেখছে যে এই বাবা এটা তো কোষ অঙ্গাণুর কোনো অংশই নয় রে বাবা, এটা তো অন্য কোনো জায়গা থেকে এসেছে, দেখছে যে কোষের ক্ষতি করছে, তখন লাইসোজোম যাবে নাটের উপরে, তার সঙ্গে দেখা করবে, হাই হ্যালো, বাস তাকে ধরবে, তার মধ্যে কি করবে, হাইড্রোলাইট এনজাইম ফেলে দেবে। ও প্রত্যেকটার ক্ষেত্রে পুরাপুরি জীবাণুনাশক আর পরিপাকরূপে কাজ করতে থাকে। লাইসোজোমের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, লাইসোজোম যদি না থাকে, যেমন সাপোজ যদি এমন হয়ে গেল, তুমি মনে করো কোনো প্রকারে তোমার কোনো জায়গাতে ভালো ধরনের ক্ষত হয়ে গেল, ঠিক আছে না, ভালো ধরনের আঘাত পেয়ে গেলে, আঘাত পালে কি হয় বলো তো, আঘাত পালে মনে করো একসাথে পুরোপুরি অনেকগুলা কোষ হয়তো তোমার নষ্ট হয়ে যায়, ঠিক আছে না, হয়তো কোনো জায়গায় কেটে গেল, ফেটে গেল, তো অনেকগুলো কোষ নষ্ট হয়ে গেল। তারপরে সেখানে কি হবে না, রক্ত জমাট বাঁধার পর ধীরে ধীরে কি হয় না, যদি কোষ যদি মনে করো পুরো কোষই শেষ হয়ে গেল, তাহলে কোষ শেষ হয়ে যাওয়া মানে লাইসোজোমও মারা গেল। লাইসোজোম যদি এরপর মারা গেল, তাহলে এরপর যে কোষের মধ্যে নানা রকম অঙ্গাণুগুলো মারা গেছে সেগুলোকে পরিষ্কার করার কাজ কে করবে। তখন কি হইলো, কোনো জায়গায় ব্যথা পীড়া হলে আমরা কি করি না, হাত দিয়ে চাপ দিই, অথবা একটু করে মালিশ করি, তেল লাগাই, সেঁক লাগাই, করি। তো যখনই সেসবগুলো আরাম দেওয়া হয়, যখনই জায়গাটাতে, তখনই কি হয় না, আশপাশে সাপোজ এই জায়গায় আমার ক্ষত হয়েছে, তো আশপাশের যে অংশগুলো আছে, হয়তো এই জায়গায় ক্ষত হয়েছে, এই জায়গায় ক্ষত হওয়ার পরে আশপাশের যে কোষগুলো আছে, সেই কোষগুলার লাইসোজোমগুলা উঁকি মেরে দেখবে কি যে আচ্ছা এই জায়গায় ক্ষত হয়েছে, তখন তারা পাশের যে কোষগুলা তাদের লাইসোজোম থেকে তারা কি বার করে দেয় না, হাইড্রোলাইট এনজাইম যেই বার করে দিবে, তো আশপাশের যে কোষগুলার যে কোষ অঙ্গাণু মারা গেছে, সেই কোষ অঙ্গাণুগুলা কি হবে, গলে শেষ হয়ে যাবে, ফলে জায়গাটা পরিষ্কার হবে, কোষ আবার নতুন করে কোষ বিভাজন করে জায়গাটাকে পুরোপুরি মেরামত করে দেয়। সেই জন্য একটু আরাম দেওয়া উচিত, তেল দেওয়া উচিত, সেঁক দেয় যেখানে আমাদের লাগে আর কি। তো সুতরাং সেটা হচ্ছে লাইসোজোমের কাজ। ক্লিয়ার আছে ব্যাপারটা? এতদূর আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছি আমি সেন্ট্রোজোম। দেখো লাইসোজোম এই কোষ অঙ্গাণুটা আরবিসি তে থাকে না। আরবিসি মানে কি বললাম, লোহিত রক্তকণিকা, ঠিক আছে না। এই লোহিত রক্তকণিকায় কিন্তু লাইসোজোম থাকে না। লোহিত রক্তকণিকার আয়ু কত বড় বলো তো? লোহিত রক্তকণিকার আয়ু হয় 120 দিন। সেই জন্য দেখবেন যদি আমাদের রক্তের লোহিত রক্তকণিকা যদি মারা যায়, তো মারা যাওয়ার পর সে কোথায় চলে যায়, স্পেলিন বা প্লিহাতে, এই জায়গাতে আছে, প্লিহাতে চলে যায়। এখানে যাওয়ার পর সেখানে সে শেষ হয়ে যায়। সেই জন্য প্লিহা বা স্পেলিনকে কি বলা হয় বলতো, কবরস্থান, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। তো আর প্লিহাকে এমনিতে ব্লাড ব্যাংকও বলা হয়ে থাকে। কেন কি, যেহেতু আরবিসিতে তোমার লাইসোজোম থাকে না, আর লাইসোজোম না থাকার জন্য যদি আরবিসি মারা যায়, তাহলে তাকে তো পরিষ্কার করার জন্য কোনো কোষ অঙ্গাণু আর থাকলো না। যদি কোষ অঙ্গাণুই নাই সেখানে পরিষ্কার করার জন্য, তাহলে তাকে পরিষ্কার করবে কে? সেই জন্য কি হয় না, আরবিসি যায় কোথায়, প্লিহাতে। কোথায় যায়, প্লিহাতে। আর প্লিহাতে গিয়ে সে মারা যায়, ওই জন্য প্লিহাকে কি বলা হয়, কবরস্থান বলা হয় আরবিসি। ক্লিয়ার আছে ব্যাপারটা? যায়। নেক্সট আসছি আমি সেন্ট্রোজোম। দেখো সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন টি বোভেরি। কে? টি বোভেরি। সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন টি বোভেরি। এর কিন্তু কাজ খুব ইম্পর্টেন্ট। এর কাজ কি হচ্ছে, কোষ বিভাজনে স্প্যান্ডেল তন্তু বা ব্যায়াম তন্তু বলা হয়ে থাকে। কি তো বলা হয় না, ব্যায়াম তন্তু গঠনে সহায়তা করে। অর্থাৎ একটা জিনিস মনে রাখো, যদি আমাদের এখানে মনে করো সেন্ট্রোজোম আছে, তো সেন্ট্রোজোম কি করে না, কোষ বিভাজনের সময় ব্যায়াম তন্তু গঠন করে। আর ব্যায়াম তন্তু যদি গঠিত না হয়, তাহলে কোষ বিভাজিত হবে না। কেন কি, ব্যায়াম তন্তু কি করে, যখন একটা নিউক্লিয়াস ভাগ হয়, দু ভাগে ভাগ হয়, তো নিউক্লিয়াসকে টেনে দু সাইডে নিয়ে যায়। দু সাইডে নিয়ে যাওয়ার পর দুটা নিউক্লিয়াসকে দু সাইডে নিয়ে যায়,
দুই মেরুতে নিয়ে যায়, দুই মেরুতে নিয়ে যাওয়ার পর সেটাকে কেন্দ্র করে আবার কোষ প্রাচীর, কোষ পর্দা তৈরি হয় এবং দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়। কোষ বিভাজন মানে হচ্ছে এমন নয় যে কোষটা ভেঙে গেল, এমন নয়, একটা কোষ থেকে আরো কোষ তৈরি হওয়া, সেটাকে বলা হচ্ছে কোষ বিভাজন। এমনিতে কোষ বিভাজন নিয়ে আমাদের একটা বড় চ্যাপ্টার আছে, যেটা যখন আলোচনা করব তখন খুব ভালো করে বুঝতে পারবে। এখন শুধুমাত্র বুঝো যে কোষ বিভাজনের সময় স্প্যান্ডেল তন্তু বা ব্যায়াম তন্তু গঠিত হয়, যারা কি করে না নিউক্লিয়াসকে টেনে দুই মেরুতে নিয়ে যায় আর তাকে কেন্দ্র করে পূর্ণরূপে একটা কোষ তৈরি হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো সেই ব্যায়াম তন্তু বা স্প্যান্ডেল তন্তু তৈরিতে কে সহায়তা করে না সেন্ট্রোজোম। একটা জিনিস মনে রাখো, স্নায়ু কোষ বিভাজিত হয় না, বিভাজিত হয় না, কারণ স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না, এই জন্য স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। বলো তো স্নায়ু কোষ কোথায় আছে? আমাদের মস্তিষ্কে আছে, ঠিক আছে না? তো যখন মস্তিষ্কে বড় ধরনের আঘাত লাগে, ঠিক আছে না, তখন কি হয় না, মস্তিষ্কে বড় ধরনের ক্ষত হয়। আর ক্ষত নিবারণ হওয়ার জন্য আমাদের কি হতে হবে না, সেখানে কোষ বিভাজিত হয়ে 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 সেই জায়গাটাকে পুরাপুরি মেকআপ দিতে হবে বা সেই জায়গাটাকে মেরামত করতে হবে। কিন্তু মনে করো প্রচুর আঘাত পেয়েছে মাথায়, তো সেই জায়গায় তো স্নায়ু কোষ আছে, এরপর স্নায়ু কোষের কোষ তো বিভাজিত হয় না, কেন কি সেন্ট্রোজোম নাই, তাহলে সেই জায়গাটা কিন্তু নিবারণ হতে খুব বেশি সময় লাগে আর কি। তো আর অনেক অনেক সময় মেরামতি হয় না। মেরামত না হওয়ার জন্য কি হয় না, যদি মাথায় বড় ধরনের আঘাত লাগে তাহলে যে কোনো মানুষ কিন্তু কি হয়ে যায় না, ডেথ হয়ে যায়, ঠিক আছে না? সেই জন্য মাথাকে সবসময় বাঁচানো উচিত বড় ধরনের আঘাত থেকে। সেই জন্য বাইক চালানো বা কোনো কিছু চালানোতে হেলমেট ব্যবহার করতে বলা। কেন কি তুমি যখন বাইক চালাও, ইনকেস যদি কোনো জায়গায় পড়ে যাও, তাহলে তোমার মাথাতেই বেশিরভাগ সময় আঘাত লাগার সম্ভাবনা থাকে, সেই জন্য হেলমেট পরা উচিত। আর আমিও বলবো সবাইকে যে অলওয়েজ হেলমেট পরেই বাইক চালাও, ঠিক আছে না? তো এরপরে কিন্তু কি হয় না, কোষ যদি একটা কোষ ভেঙে মনে করো দুটা কোষ হলো একটা পদ্ধতিতে, আর একটা কোষ ভেঙে চারটা কোষ হলো আর একটা পদ্ধতি, তো দু ধরনের কোষ বিভাজন পদ্ধতি, মিওসিস আর মাইটোসিস। তো যদি সম পরিমাণে হয়, যেরকম পদ্ধতিতে হওয়ার কথা সেরকমই যদি হয় তাহলে ঠিকঠাক আছে। যদি এরপর কোষ বিভাজন বেশি হয়ে গেল, মনে করো একটা কোষ ভেঙে 100টা কোষ হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো না? মনে করো একটা কোষ ভেঙে 100টা কোষ হয়ে গেল, আমার মনে করো এই জায়গাতে কোষ বিভাজন হয়ে আমার দুটা কোষের দরকার, তো একটা কোষ ভেঙে হয়তো দুটা কোষ হয়ে গেল, তাহলে এই জায়গায় কভার হয়ে যাবে। কিন্তু এই জায়গায় কোষ বিভাজন যদি হয়, একটা কোষ ভেঙে 100টা কোষ হয়ে গেল, আমার ছিল দুটা কোষের দরকার কিন্তু 100টা কোষ হয়ে গেল, তাহলে 98টা কোষ থাকবে কোথায়? জিনিসটা বুঝতে পারছো? তো অতিরিক্ত যদি কোষ বিভাজন হয়, অতিরিক্ত কোষ বিভাজনকেই বলা হয় টিউমার। আর টিউমার থেকে আমাদের হয়ে যায় কি, ক্যান্সার। বোঝা গেল? তো আমাদের মাথাতেও কি হয়ে যায়, দেখবে ব্রেন টিউমার হয়ে যায়। ব্রেন টিউমার কি জন্য হয় বলো তো? যেহেতু মাথাতে কি হয় না, কোষের একাধিক বিভাজনের ফলে ব্রেন টিউমার হয়। টিউমারের পর ক্যান্সার আসে। বোঝা গেল ব্যাপারটা? তো অনেক অনেক সময় কি হয় না, মস্তিষ্কে টিউমার হলেই লোক বা ব্যক্তিটা শেষ হয়ে যায়, ক্যান্সার আসার কোনো দরকারই পড়ে না। কিন্তু এখনই বলা হলো যে কোষে স্নায়ু কোষ থাকে আর স্নায়ু কোষ বিভাজিত হয় না, আর বলা হচ্ছে যে যখন কোষ একাধিক বিভাজিত হয় তখন টিউমার হয়, তাহলে আমাদের মস্তিষ্কে তাহলে টিউমার হলো কি করে? কেন কি মস্তিষ্কে দেখো দু ধরনের কোষ থাকে, ঠিক আছে না? যদি এটা মস্তিষ্ক হয়, মস্তিষ্কে দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ যে কোষ বিভাজিত হয় না, এটা প্রায় 90% স্নায়ু কোষ থাকে। আর একটা থাকে গ্যালিওল কোষ, গ্যালিওল কোষ, ঠিক আছে না? গ্যালিওল কোষ প্রায় 10% থাকে। এই গ্যালিওল কোষে কিন্তু কি থাকে না, সেন্ট্রোজোম থাকে। এই কোষে সেন্ট্রোজোম থাকে। আর গ্যালিওল কোষে সেন্ট্রোজোম থাকার জন্য এই কোষটা যখন একাধিক বিভাজন হয়, সেন্ট্রোজোম আছে মানে বিভাজিত হবে, আর এই কোষে যখন একাধিক বিভাজন হয় তখন আমাদের ব্রেন টিউমার হয়ে থাকে। বোঝা গেল ঘটনাটা? আশা করি বুঝে উঠতে পেরেছো। নেক্সট আমরা কোষ অঙ্গাণুর মধ্যে লাস্ট কোষ অঙ্গাণু আলোচনা করছি, যেটাকে বলা হয় অনুনালিকা। অনুনালিকা, মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলের কাজ কি হচ্ছে? মাইক্রোটিউবুলের দুটো কাজ আছে, একটা হচ্ছে প্রোটিন নির্মাণ করা, এমনি তো প্রোটিন নির্মাণ রাইবোজোমেরও কাজ বলে, প্রোটিন নির্মাণ করা। আর দুই হচ্ছে দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করা কার কাজ ছিল? দৃঢ়তা প্রদান করার কার কাজ ছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এরও কাজ কিন্তু প্রোটিন নির্মাণ আর দৃঢ়তা প্রদান করা অনুনালিকার কাজ হচ্ছে, ঠিক আছে না?
অনেক অনেক ক্ষেত্রে এই অনুনালিকাগুলা অনেক অনেক প্রাণীর ক্ষেত্রে কি অনেক গমন অঙ্গ রূপে কাজ করে, যেমন সিলিয়া, ফ্লাজেলা, ফ্লাজেলা। এই যে গমন অঙ্গগুলা হয়, এদের গমন অঙ্গ তৈরিতে কিন্তু কে কাজ করে? না মাইক্রোটিউবুল অনুনালিকা। বুঝা গেল? ফ্লাজেলা কার গমন অঙ্গ? ইউগ্লিনা। সিলিয়া কার? প্যারামিসিয়াম। ঠিক আছে না? এদের গমন অঙ্গ তৈরিতে কিন্তু কে কাজ করে? না অনুনালিকা বা মাইক্রোটিউবুল। ঠিক আছে না? এরপরে আমি লাস্ট একটা আলোচনা করছি, যেটা হচ্ছে প্রোটোপ্লাজম সম্বন্ধে। প্রোটোপ্লাজম দেখো, প্রোটোপ্লাজম অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম সমগ্র কোষটাকে প্রোটোপ্লাজম বলা হয়, কিন্তু কোষের দুই অংশে বা দু জায়গায় তরল পদার্থ থাকে। ঠিক আছে না? একটা হচ্ছে কোষের মধ্যে তরল পদার্থ থাকে আর নিউক্লিয়াসের মধ্যে তরল পদার্থ থাকে। যখন কোষের মধ্যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটো মানে বলেছিলাম কোষ, সাইটো মানে কি বলেছিলাম? কোষ। আর যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন নিউক্লিওপ্লাজম বলা হয়, একটু আগেই বললাম নিউক্লিওপ্লাজম। বোঝা গেল ঘটনাটা? এটা কিছু না, এটা কি হচ্ছে না তরল অংশ। প্রোটোপ্লাজম কোন অংশটা হচ্ছে? তরল অংশকে বলা হচ্ছে। দেখো সাইটোপ্লাজম কি হচ্ছে? একটা যে কোষ আছে, এই কোষের মধ্যে দেখো মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, গোলকি বডি, গর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, সব কোষ অঙ্গাণুগুলো আছে। এরপর দেখো এদেরকে যদি মনে করো এখানে যদি কোনো বাধা না থাকে, ঠিক আছে না, তো সবাই তো কখনো কখনো একদিকে চলে যাবে, এক কোণে হয়তো সবাই হয়ে গেল। ঠিক আছে না? এক কোণে সবাই, বাকি সব অংশ ফাঁকা হয়ে গেল। যে যার সাথে যেমন ইচ্ছা ধাক্কা খাবে। হ্যাঁ, ধাক্কা খেলে কি হচ্ছে? যে কেউ আঘাত খাবে, আঘাত খেলে কি হলো? অবস্থা কার খারাপ হয়ে যাবে? লাইসোজোম গিয়ে গিয়ে মানে কনফিউজ হয়ে যাবে যে কাকে আমি হাইড্রোলাইট দিতে থাকবো। ও নিজেই যদি আবার শেষ হয়ে গেল তখনও আবার অসুবিধা আছে। ঠিক আছে না? তো কি হয় না, কাজ করতে সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কি করা হয় না, ভেতরে কি করা হয় না, ভেতরে একটা তরল পদার্থ ভেতরে প্রবেশ করানো। কি প্রবেশ করানো হয়? তরল পদার্থ। ঠিক আছে না? তরল জলীয় পদার্থ প্রবেশ করানো হয়। জলীয় পদার্থ যখনই প্রবেশ করানো হবে তখনই কি হয় না, এদিকে ওদিকে কেউ আর কোনো দিকে হিলতে পারে না, সবাই নিজের নিজের জায়গাতে মেজাজে থাকে আর নিজের নিজের কাজ করতে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো সুতরাং যে তরল পদার্থের উপরে কোষের কোষ অঙ্গাণুগুলো অবস্থান করে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, আর যে তরল পদার্থের উপরে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলা থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার আছো? গুড। এটা কার ক্ষেত্রে বললাম? কোষের মধ্যে। এটা কোষের মধ্যে। আর এটা কার মধ্যে বললাম? নিউক্লিয়াসের মধ্যে। বুঝা গেল ঘটনাটা? এটা কোষের মধ্যে তরল পদার্থ, এটা নিউক্লিয়াসের মধ্যে তরল পদার্থ। ঠিক আছে না? আর আরেকটা বিষয় মনে রাখো, সাইটোপ্লাজমে আমি আগে আলোচনা করেছিলাম শ্বসনের গ্লাইকোলাইসিস যে পর্যায়টা হয়, গ্লাইকোলাইসিস এই পর্যায়টা সম্পন্ন হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? গ্লাইকোলাইসিস এই পর্যায়টা সম্পন্ন হয় কোথায়? সাইটোপ্লাজমে। বাকি নিউক্লিয়াসে তো আমি নিউক্লিওপ্লাজমের তো কাজ আর বলে দিয়েছি। ঠিক আছে না? তো দুটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। তো প্রত্যেকটা কোষ অঙ্গাণু আলোচনা করলাম। প্রত্যেকটা কোষ অঙ্গাণুকে তোমরা ভালো করে মনে করো এবং ভালো করে সেগুলাকে স্টাডি করো। যতটুকু আমাদের কম্পিটিটিভ প্রয়োজন আমি সমস্ত কিছুই কোর্সটাকে আলোচনা করলাম। ক্লিয়ার আছে ব্যাপারটা?